সবাইকে স্বাগত জানাই ডিবিসি নিউজের বিশেষ আয়োজনে। আপনাদের সাথে আছে আমি রঞ্জন শুভ্র। জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং একই সাথে ঘন বসতিপূর্ণ নগরে বর্জ্য ব্যবস্থাপনা সঠিক পর্যায়ে না থাকায় প্রান্তিক জনগোষ্ঠী সহ সকল নগরবাসী ঠিক কত ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন তা নিয়ে আমাদের আজকের আলোচনা। ইউএসএআইডির অর্থায়নে কাউন্টার পার্ট ইন্টারন্যাশনালের কারিগরি সহায়তায় ডিএসকে বার্ষিক কাপ ও ইনসাইটসের ঢাকা কলিং প্রকল্পের আওতায় আজ আমরা কথা বলছি টেকসই নগরায়ন, বর্জ্য ব্যবস্থাপনায় নগরবাসীর রূপকল্প এই শিরোনামে। আর আলোচনায় আমাদের সাথে আজকে আছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আরমা দত্ত এমপি। আরও আছেন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন আন্দোলনের সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুস সোবহান, এবং আমাদের সাথে আরও যুক্ত আছেন বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মোহাম্মদ শামীম আহমেদ। তিনজনকেই স্বাগত জানাচ্ছি। আমরা নগরের যেই টেকসই বর্জ্য ব্যবস্থাপনা, সমস্যা, সংকট, সমাধান নানা কিছু নিয়েই কথা বলব, কিন্তু তার আগে ঢাকা কলিং প্রকল্পের আওতায় ইনসাইটসের একটি তথ্যচিত্র আছে, সেটি দেখে নিতে চাই। দর্শক একটি তথ্যচিত্র দেখে নিতে চাই আগে, তারপরেই ফিরছি আলোচনায়। ঢাকা মহানগরীতে প্রতিদিন প্রায় ৬,০০০ টন কঠিন বর্জ্য উৎপন্ন হয়, যার প্রায় ১৬০০ টন বর্জ্যই সুব্যবস্থাপনার অভাবে অসংগৃহীত থাকে। এই অসংগৃহীত বর্জ্যের একটি বড় অংশই ফেলা হয় দরিদ্র নাগরিকদের আবাসস্থল বস্তিগুলোর আশেপাশে। পাশাপাশি সুনির্দিষ্ট নিষ্কাশন ব্যবস্থা না থাকায় বস্তিবাসীরাও নিজেদের উৎপাদিত বর্জ্য বসতবাড়ির ধারে কাছেই ফেলতে বাধ্য হয়। ফলে বস্তিগুলো হয়ে উঠছে ময়লার ভাগাড়, আর বর্জ্য দূষণের কারণে বস্তির মানুষ প্রায়ই অসুস্থ হয়ে পড়ছেন, যা তাদের জীবন জীবিকায় নেতিবাচক প্রভাব ফেলছে। ৩০-৩৫ বছর আমি বস্তিতে আছি। আমার কিডনিতে সমস্যা, গলায় সমস্যা, শ্বাসকষ্ট আছে। ৩-৪ দিন ধরে অসুস্থ, বিছনায় পড়ে আছি, কাজে যেতে পারতেছি না, ওখান থেকে হাজিরাও পাইতেছি না। ডাক্তারের কাছে গেলেই আমার ৩00-৪০০ টাকা করে লাগে। আমার দুদিক দিয়েই লস। চারিদিকে আবর্জনা, দুর্গন্ধ আর দূষিত পানি ঢাকার বস্তিবাসীদের নিত্য সঙ্গী, যা ভবিষ্যতে জনস্বাস্থ্যে দীর্ঘমেয়াদী বিপর্যয় বয়ে আনতে পারে। এমন পরিস্থিতিতে শুধু বস্তিবাসীরাই সংকটে পড়ছেন না, পাশাপাশি সিটি কর্পোরেশনের নিয়োগকৃত ঠিকাদারদের পরিচ্ছন্নতা কর্মীগণও নানা রকম শারীরিক সমস্যায় ভুগছেন। সিটি কর্পোরেশন থেকে যারা দায়িত্বে রয়েছে এরা আমাদের কাজে রাখছে। হাত পা কেটে গেলে ঘা হয়, খাউজানি হয়, আর নানান রকমের রোগ হয়, তখন আমার বদলি দিয়ে কাজ করে। বাচ্চা না খায় থাকে, আমরা না খায় থাকি। আমাদের যেমন মাস্ক নাই, গায়ের পোশাক নাই, হাতের মোজা নাই, পায়ের জুতা নাই, এটি আমাদের দেওয়ার উচিত। মেয়েরা দেয় না, চিকিৎসাও দেয়। বর্জ্য ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর অবহেলা আর অব্যবস্থাপনায় সৃষ্ট দূষণের কারণে নগর বস্তিবাসীরা শারীরিক ও মানসিক বিপর্যয়ের সম্মুখীন। ময়লা আবর্জনার কারণে আমাদের রোগবালাই হয়, এবং রোগবালাই হওয়ার কারণে পারিবারিক সমস্যা হয়, সংসারে অশান্তি থাকে। আমাদের একটা বাথরুমের মধ্যে প্রায় ২০ থেকে ২১টা পরিবার ব্যবহার করছে। এই কারণে পিরিয়ডকালীন সময়ে কাপড়টা যেটা পরিষ্কার করতে না পারছে, এটা আমাদের অধিক সময় ব্যবহার করতে হচ্ছে, যার কারণে আমাদের শরীরে নানান রকমের সমস্যা দেখা দিচ্ছে। এই প্রেক্ষাপটে ইউএসএআইডির অর্থায়নে ও কাউন্টার পার্ট ইন্টারন্যাশনালের পার প্রকল্পের কারিগরি সহায়তায় ঢাকা কলিং প্রকল্পটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২টি ওয়ার্ড এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের ২টি ওয়ার্ডের মোট ৪টি বস্তিতে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে বিভিন্ন আইন ও বিধিসমূহের যথাযথ বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে। আমাদের প্রত্যাশা নগর হবে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত, যেখানে প্রতিটি নাগরিকের জীবন ও জীবিকা হবে নিরাপদ ও আধুনিক সেবা সমৃদ্ধ। দেখে নিলাম তথ্যচিত্রটি। আমি যদি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুস সোবহান আপনাকে দিয়ে শুরু করতে চাই, এই মুহূর্তে এই আমাদের এই বিশাল জনসংখ্যার চাপে থাকা একটি নগরী, সেটিতে আসলে বর্জ্য ব্যবস্থাপনার দিক থেকে ঠিক কোন চ্যালেঞ্জগুলো রয়েছে, বা আসলে সরকার বা বেসরকারি উন্নয়ন সংস্থা যাই বলেনি কেন তারা ঠিক কতটা করতে পেরেছে, একদম আপনার একটা মূল্যায়ন শুনতে চাই। প্রথমে আমি যে তথ্যচিত্রটা আমরা দেখলাম, তাতে আমার প্রথম অবজারভেশন হচ্ছে, যেখানে বলা হয়েছে ঢাকা শহরে ৬,০০০ টন বর্জ্য প্রতিদিন উৎপন্ন হয়। আমার দৃষ্টিতে এই পরিসংখ্যান যথার্থ না। আমি যদি অনেকে বলতে পারে বেশ অনেক আগে একটা গবেষণা হয়েছিল, কিন্তু বর্জ্য কতটুকু উৎপন্ন হয় এক একটা শহরের এটা থাম রুল আছে। এক একটা শহরের জীবনযাত্রা মানের সঙ্গে কিন্তু বর্জ্যের পরিমাণ নির্ভর করে প্রতিজন ব্যক্তির।
নাগরিকের। তো সেই ক্ষেত্রে বাংলাদেশে ঢাকাতে এই সময়ে প্রতি ব্যক্তির বর্জ্য আধা কেজি থেকে 600 গ্রাম। তাহলে যদি আমার লোক সংখ্যা কত, আমরা তো বলি অনেক পরিসংখ্যান, আমি যখন পরিসংখ্যানের ভিত্তি দেয় তখন লোক সংখ্যা 1,60,00,000-80,00,000 বলে, কিন্তু বাস্তবে প্রায় 2 কোটি বা 2 কোটির বেশিও বলা হয়। তাহলে 2 কোটি লোক যদি আমি হাফ কেজিও যদি বেশি বর্জ্য হয় তাহলে 10,000 টন বর্জ্য হয়। এখন সমস্যাটা কোথায়? আমাদের দেশে শুধু এই ক্ষেত্রে না, সব জায়গায় পরিসংখ্যানে কিন্তু একটা বিভ্রান্তি আছে। এটা কেন করা হয়? আপনি যখন দেখবেন সিটি কর্পোরেশন যখন বর্জ্য কালেকশনের বিষয় আসে তখন বলে এটা 6,000 টন, আবার যখন প্রকল্প নিতে যায় তখন বলে 10,000 টন। তাদের মধ্যেই এই বিপরীত। কেন এটা বলে 6,000? তাদের 6,000 টন কালেকশন করার সক্ষমতা আছে, কিন্তু 6,000 টনও কালেকশন হচ্ছে না। কারণ আমরা তো দেখলাম যে সমস্ত বর্জ্য আমরা দেখছি বুড়িগঙ্গার কিনারে আমরা দেয়াল দিয়ে দিছি, ওয়াকওয়ে করে দিয়েছি, তার ভিতরেও কিন্তু বর্জ্য ফেলতেছে। এবং কারা শুধু নাগরিক, শুধু বুড়িগঙ্গা নয়, আমার মনে হয় যে ছোট ঢাকা ছোট জলাশয়গুলোতে একটা উদাহরণ দিলাম আর কি। সেইটা উদাহরণ দিলে তো আমি ঢাকা শহর কিন্তু এই যে বললো বস্তিতে সমস্ত বর্জ্যের ভাগাড়, আগারগাঁও পুরা বস্তি এলাকা ছিল আপনার বর্জ্যের ভাগাড়। পরিবেশ অধিদপ্তর অফিস প্রথম শুরু হয় আগারগাঁয়ে এই বর্জ্য এবং বস্তিবাসীকে একটু একটু সরায়। আমাদের যাত্রাবাড়ি, সাইদাবাদ, মহাখালী বাস টার্মিনাল, এগুলি সব কিন্তু বর্জ্য দিয়ে ভরাট করা হয়েছে। মানে ঢাকার যত নিম্নাঞ্চল আছে, লোল্যান্ড আছে, সব কিন্তু আমরা এই বর্জ্য দিয়ে ভরাট করি। এটা আমরা নাগরিকরাও ফেলি। আমরা অনেক সময় বলি যে ভাই আমার জমিটা একটু নিচে আছে, এখানে তোমরা ফেলো, ওদেরকে উদ্বুদ্ধ করি। আবার সিটি কর্পোরেশনের যারা কর্মী তারাও এটা করেন। কেন করেন? এদের কোনো তদারকি নেই। প্রত্যেকটা পর্যায়ে কিন্তু যিনি মাঠ পর্যায়ে মানে আমার পরিচ্ছন্ন কর্মী, তাকে দেখার কিন্তু তার লোক আছে, তার উপরে তার লোক আছে, কিন্তু কেউই দেখেন না যে আমার 10 জন কর্মী সত্যিকার মাঠে আছেন কিনা, না 5 জন আছেন। তো এই জায়গাটা হলো একটা দিক। আর এখন যে অবস্থাটা বিরাজমান, এটার মূল কারণ হচ্ছে এখানে আরেকটা জিনিস আমরা দেখলাম যে ট্রান্সফার স্টেশন। আমরা দেখলাম, আমরা কি বলছি যে ট্রান্সফার স্টেশন করলে সেকেন্ডারি আমার বর্জ্য ব্যবস্থাপনাটা একটু বেটার হবে, কিন্তু বাস্তব কি তা দেখলাম চিত্র কিন্তু তা না। কিন্তু এই জন্য আমাদের যে মূল সমস্যাটা হচ্ছে 2 জায়গায়। একটা হচ্ছে আমরা নাগরিকদের একটা সমস্যা, আমাদের যে দায়িত্ব এবং কর্তব্য আমরা সেটা পালন করি না। আবার এটা যারা ব্যবস্থাপনার দায়িত্বে তারাও তাদের অংশ সঠিকভাবে করছেন না। আমরা নাগরিকরা কী করছি? আপনি দেখবেন সকালবেলা যখন দোকানপাটগুলি সব খোলে, সমস্ত ঝাড়ু দিয়ে না ফুটপাথ থেকে রাস্তার পাশে ফেলে দিচ্ছে, অথচ সেখান থেকে কিন্তু পানি চলাচলের বৃষ্টি হলে পথ আছে, সেটা বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে যিনি এই দোকানদার, যিনি এটা ঝাড়ু দিয়ে ফেলে দিলেন, তিনি কিন্তু এটা সংরক্ষণ করে রাখতে পারতেন, যেখানে এটা ফেলার কথা সেখানে ফেলতে পারতেন, কিন্তু সেটা করেন না। আমি রাস্তা দিয়ে যাই, আমার 2 জন, আমরা যদি ধরেন একটা পানির বোতল আমার হাতে আছে, একটা চিপসের প্যাকেট আছে, সেটা ফেলে শেষ হলে মানে আমার একটা নির্দিষ্ট প্রশ্ন ছিল যে সরকার বা প্রশাসন যাই বলেন না কেন, উন্নয়ন সহযোগী বা বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো, তারা কি আসলে যেই পদক্ষেপগুলো নিচ্ছে সেগুলো প্রায়োগিক দিক থেকে যদি বাস্তবিক জায়গায় আমরা দেখি যে বাস্তবে সেগুলো কি প্রয়োগ করা যাচ্ছে বা সফলভাবে সেই প্রকল্পগুলো কি আসলে বাস্তবায়ন হচ্ছে না? এটার মূল কারণ হচ্ছে যে তদারকির অভাব। প্রকল্প এখানে আমাদের আইন প্রণয়ন আছে, বাংলাদেশে আইনের কিন্তু অভাব নাই, অনেক আইন আছে বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে। আমি পরিবেশের ক্ষেত্রে যদি বলি অনেক আইন আছে, কিন্তু এসব আইন কোনো বাস্তবায়ন হচ্ছে না। বাস্তবায়ন করবে কারা? সরকারের প্রশাসন যন্ত্র। তারা যদি ঠিকমতো কাজ না করে, আবার আমরা যারা নাগরিকরা যদি আমাদের দায়িত্ব পালন না করি, তাহলে তো একটা মানে এই ধরনের একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হবে। বুঝতে পেরেছি, তাই না? এবং আপনি দেখেন সেদিন একজন আমাকে প্রশ্ন করছে যে আমরা যে বর্জ্যগুলি নিয়ে যাই, এগুলোতে যখন পচে এর থেকে তো চুয়ায় পানি পড়ে, বলছে এটা যে রাস্তা দিয়ে নেয় শুকায়, যে এটাকে আমাদের বায়ু দূষণে কোনো প্রভাব ফেলে। যিনি প্রশ্ন করছেন আমি দেখলাম সে কত ডিপলি চিন্তা করছে। অবশ্যই এটা বায়ু দূষণে বড় ধরনের প্রভাব ফেলে, যেহেতু এগুলোতে অনেক টক্সিক থাকে, সেই টক্সিক এসে বায়ুতে চলে আসে এবং আমাদের শ্বাসকষ্টে চলে আসে। নিশ্চয়ই, ধন্যবাদ আপনাকে। আরমাদ এমপি, আপনার কাছে যেতে চাই। উনি বলেছেন যে আপনাদের ওনার যে পর্যবেক্ষণ যেটি বললেন যে প্রকল্পগুলো সঠিকভাবে বাস্তবায়িত হয় না, জবাবদিহিতার একটি অভাব রয়েছে, নজরদারির অভাব রয়েছে। ধন্যবাদ। আসলে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ইস্যু। এটা একটা সামগ্রিক ইস্যু, সামগ্রিক সমস্যা, যেটা সরকার, তারপরে নাগরিকরা, সকল স্তরের মানুষের দায়িত্ব। এটা একক সরকারের দায়িত্ব হলে এটা হয় না। যে কথাটা ইঞ্জিনিয়ার সাহেব বললেন যে আইন তো আছে, অনেক ভালো ভালো আইন আছে, তদারকিটা কেন আমরা করতে পারছি না? তদারকিটা কিন্তু করানো যায়। এখানে আমি অনেক জায়গায় জানি, পৃথিবীর কয়েকটা জায়গায় দেখেছি ভালো করে। আমি বিশেষ করে ফিলিপিন্সে এটা দেখেছি, যে এখন আমার পরিষ্কার মনে পড়ছে যে সিটিজেন্স গ্রুপ আছে যারা এটা তদারকি করে।
কারণ ওইখানে ওরা প্লাস্টিকের ব্যবহার, তারপরে বর্জ্য ব্যবহার দিয়ে ওরা অনেক কিছু প্রোডাক্টিভ জিনিস করে, এবং বিশেষ করে এটা দেখা যায় যে এটা সরকারের নীতিগুলোকে কিভাবে মানে প্রতিফলিত করে সেটা কিন্তু জনতা দেখবে। তো আমাদের দেশে যে ক্ষেত্রেতে আমি ঘুরে আসি, আমাদের দেশে যেটা হয় যে এটা একটা হয় সরকারের একটা প্রজেক্টের, সরকারের দায়িত্ব একটা হচ্ছে, কিছু প্রজেক্ট করছে কিছু এনজিওরা, কিন্তু ওভারঅল যদি মানুষ অ্যাওয়ার না হয় তাহলে, এবং সেই জায়গাটাকে আমরা কিভাবে বাস্তবায়ন করব। আমার আইন থাকবে, আইনের জায়গায় সরকার নানাবিধভাবে চেষ্টা করছে যে আইনগুলোকে রাখা, এটা একটা মন্ত্রণালয় থেকে মনিটর করা একলা সম্ভব না। কিন্তু যেটা আমরা করতে পারি আমার মনে হয় যে নতুন আর একটা ধাপে নেওয়া, সরকারের থেকে একটা উদ্যোগ নেওয়া, এনজিওদের থেকে উদ্যোগ নেওয়া, যে নাগরিকদেরকে সচেতনতা করা, এবং নাগরিকরা যদি এটার ভেতরে উদ্বুদ্ধ হয়ে এটা মনিটর করে, পুরো জিনিসটাকে দেখে, কারণ এটাতে প্রত্যেকটা মানুষই কিন্তু যারা বস্তিতে সম্পর্কিত, যারা বস্তিতে থাকছে তারা না, যারা যেখানেই থাকছে আমরা সবাই একই পরিবেশে বসবাস করছি, একই পরিবেশে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। সেটা খুবই, এটা স্বাস্থ্যগতভাবে মানসিকভাবে এটা আমরা মারাত্মক ঝুঁকির মধ্যে পড়েছি। আর মতো তো আরেকটু যদি জানতে চাই, আমাদের অন্য অতিথি মোহাম্মদ আব্দুল সোবহান তিনি একটি কথা বলেছেন যে তহবিল বরাদ্দ করা হয়, প্রকল্প নেওয়া হয়, সেই ক্ষেত্রে এখন সরকারের পক্ষ থেকে যেই প্রকল্পগুলোতে বরাদ্দ দেওয়া হচ্ছে সিটি কর্পোরেশনের মাধ্যমে, অন্যান্য সংস্থার মাধ্যমে, সেগুলো আসলে যথেষ্ট কিনা, বা যেভাবে আসলে কাজগুলো করছে সরকার, সেই ব্যাপারে আসলে আপনারা সন্তুষ্ট কিনা, বা আপনাদের আরো কোনো সুপারিশ থাকবে কিনা, পরিকল্পনা থাকবে কিনা? অবশ্যই থাকছে, কারণ যে বাজেট যা আছে সেটা আমরা দেখি যে খুব প্রতুল নয়। বিশেষ করে মানে এনভায়রনমেন্টের মিনিস্ট্রির এখানে আমাদের যে বাজেটগুলো আছে বাহ্য অপসারণ ব্যবস্থাপনার, ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্যে যে আছে, সেগুলো খুব মানে সেই তুলনায় অপ্রতুল। তো সেখানে আমার মনে হয় আরও বাজেট বাড়ানো উচিত, এবং এই জায়গাগুলোকে, যে কথাটা আমরা পাশাপাশি জবাবদিহিটাও নিশ্চিত করা উচিত। একদমই জবাবদিহিতাটা নিশ্চিত করতেই হবে, নাহলে এটা কখনো হবে না। হ্যাঁ, আর এখানে জায়গাটা করতে হবে আরও সুপরিকল্পিত, আপনার চিন্তা করতে হবে যে আমরা শহরের জায়গায় যেখানে সেখানে এক একটা মানে বস্তির এসব জায়গায় রাখছি না, এটাকে আরও দূরে নিয়ে, যেখানে আমরা যেই জায়গাটা বলি যে যার উপরে যে আমরা আগারগাঁও যেভাবে একটু আগে আমরা আলাপ করছিলাম যে ওইটা ছিল একটা বার্জ্যর মানে ডাম্পিং গ্রাউন্ড, সেখানে আজকে সেই ডাম্পিংয়ের উপরে আজকে কত একটা নতুন শহর হয়ে গেছে। এরকম আমাদের যদি পরিকল্পনা থাকে তাহলে আমার মনে হয় এটা অনেক সুদূর প্রসারী একটা জায়গা থেকে আমরা কিন্তু খুবই লাভবান হব, এবং এখানে বাজেট আমাদের অবশ্যই আরও বাড়াতে হবে। ধন্যবাদ আপনাকে। মোহাম্মদ শামীম আহমেদ, আপনার কাছে প্লাস্টিকের প্রসঙ্গে আসি। আপনি বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। আপনারা আসলে এই পরিবেশ যে উন্নয়নের কথা যেটা বলছি, বা বর্জ্য অপসারণের জায়গায় যেটি বলছি, সেইখানে আপনারা আসলে কোনো ধরনের ভূমিকা রাখতে পারেন কিনা, এবং সরকারের কাছ থেকে আপনারা কোনো সহায়তা চান কিনা? আর আপনার কাছে আমার আরেকটি প্রশ্ন থাকবে যে আপনারা কোনো ধরনের পদক্ষেপ নিতে পেরেছেন কিনা এই বর্জ্য ব্যবস্থাপনার দিক থেকে? থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ, ডিবিসিকে ধন্যবাদ। আমাদের সাথে দুইজন অতি জ্ঞানী আছেন, আমরা তার কথা শুনলাম। আমি যে কথাটা বলতে চাচ্ছি যে বাংলাদেশ সরকার 2019-এ ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট অ্যাসেম্বলিতে সাস্টেনেবল ওয়েস্ট ম্যানেজমেন্টের উপরে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য একটা অলরেডি সিগনেচার করে আসছেন, এবং অনেক দেশেই কিন্তু ওয়েস্ট ম্যানেজমেন্টের ইনফ্রাস্ট্রাকচারটা কিন্তু পুয়ার। তো বাংলাদেশ সরকারও সিগনেচার করে আসছেন, গ্লোবালিও চাচ্ছে যে ওয়েস্ট ম্যানেজমেন্ট ইনফ্রাস্ট্রাকচারটা যেন আরও ভালো হোক, আরও ডেভেলপ হোক। তো ইনফ্রাস্ট্রাকচার বলতে আপনি কী বুঝান? ইউ শুড হ্যাভ সাফিসিয়েন্ট ভেহিকেলস আপনার এটা মুভ করার জন্য। আমরা কিছুদিন আগে মিডিয়াতে জানতে পেরেছি যে হাফ অফ দ্য ট্রাক অফ দ্য সিটি কর্পোরেশন আর রিমেনিং আইডল, অয়দার নষ্ট, ড্রাইভার নাই, কাজ করছে না, অদক্ষ চালকের হাতে। তো এই ধরনের সমস্যা হলে তো হবে না। সারা পৃথিবীর দিকে যদি আপনি তাকান
তাহলে দেখবেন 2.1 বিলিয়ন টনস অফ ওয়েস্ট জেনারেট হচ্ছে, অ্যান্ড দিস ওয়েস্ট ইজ এ রিসোর্স। আপনি এটাকে রিসোর্সে করতে পারেন, ডেভেলপ করতে পারেন। আমরা টোকিওতে দেখে এসেছি যে ওয়েস্ট প্লাস্টিক ওয়েস্ট থেকে নিয়ে তারা পাওয়ার জেনারেশন করছে, এবং টোকিও সিটিতে 23 ওয়েস্ট টু এনার্জি পাওয়ার প্ল্যান্ট আছে। আমাদের সরকার 2টা করছেন, 2টা সিটি কর্পোরেশনে, আমরা স্বাগত জানাই। তো এই যে ব্যবস্থাপনাগুলো, এই ব্যবস্থাপনা যদি উন্নত যদি না করা হয়, তাহলে কিন্তু আমরা সাস্টেনেবল সিটি করতে পারবো না। এসডিজি ওয়ান অফ দ্য গোল ইজ সাস্টেনেবল সিটি অ্যান্ড সাস্টেনেবল আরবান এরিয়াজ, সেটা আমরা অ্যাটেন্ড করতে পারবো না। উন্নয়নের সুফল হতে পারে। আপনি জিজ্ঞেস করেছিলেন যে প্লাস্টিক ইন্ডাস্ট্রি কোনো ভূমিকা রাখে কিনা। অ্যাজ ফার এজ প্লাস্টিক ওয়েস্ট ইজ কনসার্ন, আমাদের 300 প্লাস্টিক রিসাইক্লার আছে, ছোট ছোট, আমাদের ওল্ড সিটি এলাকাতে আছে। অ্যান্ড তাদের বলা হয় ইনফর্মাল সেক্টর, তাদের কোনো কিছু নেই। তারা কিন্তু কালেকশন করে, ওয়েস্ট কালেকশন করে রিসাইক্লিং করছে। এই রিসাইক্লিং দিয়ে আমরা কিন্তু পণ্য তৈরি করছি একটা। আরেকটা হচ্ছে প্রতিটা প্লাস্টিক ইন্ডাস্ট্রি ইজ ইকুইপড উইথ রিসাইক্লিং ফ্যাসিলিটিস। ইন্ডাস্ট্রি থেকে কোনো ওয়েস্ট বেরোয় না, কোনো ধরনের পলিউশন আসে না ইন্ডাস্ট্রি থেকে। হ্যাঁ, নো ওয়াটার পলিউশন, নো সাউন্ড পলিউশন, নো এয়ার পলিউশন, যার জন্য আমাদের ডিওই আমাদেরকে গ্রিন ইন্ডাস্ট্রি তালিকাভুক্ত করেছেন। আগে ছিল অরেঞ্জ প্লাস্টিক ইন্ডাস্ট্রি, এখন গ্রিন ইন্ডাস্ট্রি। তো আপনি বুঝতে পারছেন পৃথিবীময় এটা গ্রিন ইন্ডাস্ট্রি, কারণ ইন্ডাস্ট্রি কোনো পলিউট করে না। পলিউট করি আমি, আপনি, আমরা। কারণ আমরা প্লাস্টিক ব্যবহার করার পরে রেপিংটা আমরা যত্রতত্র ফেলে দিই, আমরা এটা ম্যানেজমেন্ট করি। কিন্তু করি না কেন? ডেভেলপ কান্ট্রিতে গেলে আপনি দেখবেন 3 বিন সিস্টেম ইজ দেয়ার। আমাদের দেশে কি আছে 3 বিন সিস্টেম? আপনার ঢাকা শহরে কোনো জায়গাতে কোনো বিন আছে যে আপনি কোনো জিনিসটা ব্যবহার করার পরে ফেলার জন্য কোনো বিন আছে? যা কয়টা বিন ইনস্টল করা হয়েছে, সেগুলোর রক্ষণাবেক্ষণও একটি বড় বিষয়। কিছুদিন পরে আগ্রহ হারিয়ে ফেলে, সেগুলো ঠিক ঠিকানা থাকে না। তো যাই হোক, আমরা প্লাস্টিক ইন্ডাস্ট্রি থেকে, আপনি জিজ্ঞাসা করেছিলেন যে আমরা 37% অফ দ্য প্লাস্টিক ওয়েস্ট অ্যাকর্ডিং টু ওয়ার্ল্ড ব্যাংক ঢাকা অফিস যে আমরা রিসাইকেল করছি। আর আমাদের হিসাবে মোর দেন 50% আমরা রিসাইকেল করে থাকি। তো এই যে আমরা করছি, উই আর অবলাইজিং আওয়ার মানে রেসপন্সিবিলিটি টু সাম এক্সটেন্ট। 50% অথবা 37% উই আর ডুইং ইট। কিন্তু রেস্ট অফ দ্য জনগণ যদি অ্যাওয়ারনেস থাকতো, ডেভেলপ আমাদের যদি সেই সচেতনতা থাকতো, যেটা আমাদের পার্লামেন্টারিয়ান বোর্ড বলেছেন, তাইলে দেখতেন আপনি আমাদের সিটি আরো অনেক ক্লিন থাকতো এবং আমরা আরো অনেক বেটার এনভায়রনমেন্ট পেতাম। জি, আমরা নিশ্চয়ই আলোচনা করব শুধু সচেতনতাই কিনা, নাকি আরো কোনো ধরনের পদক্ষেপ দরকার বা জরুরি বা প্রয়োজন কিনা, সেগুলো নিয়ে সবকিছু মিলে আলোচনা করবো। একটা বিরতির সময় গেছে, ফিরে এসে আবারও নিশ্চয়ই কথা হবে। প্লাস্টিকের বিষয়গুলো জানলাম যে, এবং মোহাম্মদ শামীম আহমেদ আমাকে নিশ্চিত করলেন যে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় তারা যথেষ্টই মনোযোগ দিয়েছেন। আবারও একটু যেতে চাই মোহাম্মদ আব্দুস সোবহান আপনার কাছে। এই যে প্রকল্পের কথা আমরা বলছি, জনসচেতনতা কি, এগুলোই আসলে যথেষ্ট কিনা? আরও কোনো সংকটের জায়গা আছে কিনা? আরও কোনো জায়গা থেকে উত্তরণ করা যায় কিনা? না, জনসচেতনতা একটা বিষয়, কিন্তু এটাকেই মানে মুখ্য বিষয়ের একটা, এটা কিন্তু এটাই একমাত্র বিষয় তা না। কিন্তু আসলে আমাদের যেটা প্রথমে বুঝতে হবে যে ঢাকা শহরে বা অন্যান্য আমাদের মানে কি বলবো বিভাগীয় শহর বলে, জেলা শহরে বর্জ্য কোত্থেকে উৎপন্ন হয়, সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা কিন্তু যেসব আলোচনা করছি মূলত সেটা করতেছি যে আমরা যে মানে আমার গৃহস্থালী বর্জ্য মূলত, কিন্তু আসলে বর্জ্যের কিন্তু গৃহস্থালী বর্জ্যের পাশাপাশি আমাদের বাণিজ্যিক প্রতিষ্ঠানের বর্জ্য আছে, আমাদের শিল্প কারখানা বর্জ্য কিন্তু শহরে আছে, পাশাপাশি যেটা আছে স্বাস্থ্যসেবা কেন্দ্রের বর্জ্য। এইগুলি সব মিলেই কিন্তু, এবং আমরা এগুলো কোথাও কিন্তু পৃথকীকরণ করি না। আমরা শুধু বলতেছি 3 বিন আমার বাড়িঘরের কথা, কিন্তু আমি যখন আপনি দেখবেন যে কোনো পাড়া মহল্লায় যদি কেন একটা স্বাস্থ্যসেবা কেন্দ্র থাকে, তার বর্জ্যও কিন্তু সে অন্য বর্জ্যের সঙ্গে ফেলে দিচ্ছে, যেটা কোনোভাবেই কাম্য নয়, এটা অত্যন্ত ক্ষতিকর। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে কথা আসলো যে আমাদের মন মানসিকতার একটা বড় পরিবর্তন দরকার। কেন পরিবর্তন দরকার আমি একটা উদাহরণ দিয়ে বলতে চাচ্ছি। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় একটা ক্লাইমেট প্রকল্পের আওতায় ঢাকার 2টি এলাকায় ধানমন্ডি এবং আজিমপুর যেখানে সরকারি কোয়ার্টার, এই এলাকায় 3 বিন সিস্টেম চালু করলো আজ থেকে অন্তত 10-12 বছর আগে। কার্যকর হয়নি। প্রত্যেক বাড়িতে 3টা করে বিন দিছে। তারা এগুলাতে যেন আলাদা আলাদা জনসংখ্যাও কি একটি বড় অন্তরায়? এটা তো আছেই, কিন্তু আমি এটা আসছি যে এটা তো একটা পশ এলাকা, তাই না? আপনার আজিমপুরে থাকে সরকারি কর্মকর্তারা, সচেতন মানুষেরাই থাকেন। ধানমন্ডিও তাই। আমি তো মনে করি ঢাকা শহরে ধানমন্ডি সবচেয়ে ভালো আবাসিক এলাকা, যার সব
ফ্যাসিলিটি আছে, অন্য এলাকায় কিন্তু এত নাই। এখানে ফুটপাত খুব চড়া আছে, এখানে অন্যান্য সুবিধা সব কিছু, যেহেতু সবচেয়ে পুরাতন আবাসিক এলাকা ঢাকা। তো সেই জায়গায় দেখা যাচ্ছে যে 3টা বিন আপনি দিলেন কিন্তু কাজ করলো না। সবাই কী করলো, কেন কাজ করলো না সেটাও বুঝতে হবে। কাজ না করার পিছনে আমরা সবসময় শেষটা দেখি, শুরুটা দেখি না। আমি যে 3টা বিন দিলাম প্রতি বাড়ি, আমি কি আমার কালেকশন প্রসেসে 3টা চেম্বার রাখছি আমার ইয়েতে? রাখি নাই। তাহলে এটা কাজ করবে কীভাবে? আপনি যে কোনো কাজের আগে তো আমার চিন্তা করতে হবে যে আমি যে জিনিসটা করতে চাচ্ছি এটার কোথা থেকে শুরু করব, কোথায় শেষ করব। আরো বেশি সুদূর প্রসারী যেন এই চিন্তাটা একদম করে না। আমরা কি করি, একটা ঘোষণা দিয়ে দেই, প্রকল্প নিলাম, এটা কিন্তু পিটিয়ে কিন্তু আমরা এটা দিচ্ছি, এই টাকা কিন্তু পুরোটাই আমাদের অপচয় হয়েছে। কিন্তু এটা একটা পাইলট হিসাবে ভালো কাজ করতো যদি আমরা ওই অংশটুকু রাখতে পারতাম যে বাড়িঘরের। কিন্তু আপনি দেখবেন ধানমন্ডি এলাকার প্রতিটা বাড়িতে কিন্তু ডোর টু ডোর বর্জ্য সংগ্রহ হয়, প্রতি ফ্ল্যাট থেকে করে এক জায়গায় আনে। তাহলে আপনি এখান থেকে তো এটা নেওয়া মানে কঠিন। আরেকটা বিষয় এখানে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমি ট্রান্সফার স্টেশনের কথা বলছি, আপনি দেখবেন ঢাকার নাগরিকদের যে জায়গায়, সেই সব জায়গায় কিন্তু ট্রান্সফার স্টেশন। আপনি এই যে আমাদের পান্থকুঞ্জ যে পার্ক, তার মধ্যে আপনি ট্রান্সফার স্টেশন। আপনি কি বলবেন, আমাদের মানিক এভিনিউর শুরুতেই এদিকে সেখানে আপনি এরকম সব। আপনি রাসেল স্কোয়ারে ঢাকাতে যেখানে রাসেল শিশু পার্ক, তার সঙ্গে ট্রান্সফার স্টেশন, এটা কি যায়? আমার এগুলি দাঁড়িয়ে গেছে। তাহলে আমি কেন এগুলি করছি? এগুলি আমি একটা পরিকল্পনার অভাব। আমি একটু বলি, এখানে কিন্তু যেটা দরকার, যেমন ধানমন্ডিতে অন্তত একটা পাইলট করতে পারে সিটি কর্পোরেশন। কি পাইলট? আমি এই প্রসঙ্গে আসবো, একটু সমাধানের কথাগুলো শুনবো। আরমাদ, তো আপনার কাছে আরেকবার আসি, যেটি হচ্ছে একটা কথা বলা হয় যে বর্জ্য ব্যবস্থাপনার একটা প্রকল্প নেওয়া হয়, সেটি বাস্তবায়নও করা হয়, কিন্তু দেখা যায় যে বেসরকারি ঠিকাদারদের হাতে দিয়ে দেওয়া হয় সেই ব্যবস্থাপনার কিছু অংশ একটা পর্যায়ের পরে, এবং সেই জায়গায় একটা ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে। তারা ঠিকমতো কাজ করে না, তাদেরকে ঠিকমতো নজরদারিতে আনা হয় না। এই বিষয়গুলো সরকার নতুন করে দেখবে কিনা, বা আইনের প্রয়োগ, যেটি বললেন যে মানুষ ত্রিবিনের যে সিস্টেম সেখানে ফেলছে না, আইনের প্রয়োগটা আরো কঠোর করা যায় কিনা? আসলে আইনের প্রয়োগটা কঠোর করতেই হবে, কিন্তু যে জায়গাটা আরও তার সাথে যোগ করতে হবে যে আইনের সাথে, যে বারবার আমরা প্রত্যেকেই, আমার সহযোগীরা বলছেন একই কথা, যে এটা মনিটরিংটা দরকার। আর এখানে সবথেকে বড় হলো মাইন্ডসেট, যে জায়গাটা আমি পরিষ্কার বুঝি যে এখানে মানুষের কালচার অফ ক্লিনলিনেস, হ্যাঁ, এবং তার অ্যাকাউন্টেবিলিটি, যে আমি ভালো থাকছি আর আমার পাশের বাড়ির যারা বস্তি তারা ভালো থাকুক আর না থাকুক আমার কিছু আসে যায় না। এই যে তাদের ভেতরে এই কাজ করে না, মানে মানসিকভাবে যে তারা একেবারে আত্মকেন্দ্রিক এবং অন্যের জন্য চিন্তা করে না, যেটা কোনো নাগরিকত্বের মধ্যে পড়ে না। কারণ প্রত্যেক নাগরিক কিন্তু একটা নাগরিকের জন্য চিন্তা করবে, কিন্তু দিস ইজ মিসিং ফ্রম আওয়ার মানে অরিজিনাল এনভায়রনমেন্ট অ্যান্ড কালচার। হ্যাঁ, আইন আছে, তারপরে অনেক প্রজেক্ট আছে, অনেক সরকারি উদ্যোগ আছে, বেসরকারি উদ্যোগ আছে, নানাবিধ জিনিস আছে। এখন আমি কতটুকুন ঠেলে করতে পারবো যতক্ষণ না আমি সচেতন হব। এখন জাস্ট আমি একটু বলি, আমরা যতই টেলিভিশনে বা আমরা সোশ্যাল মিডিয়াতে ক্যাম্পেইন করি না কেন, সেই জায়গাটা কি আমার বিবেকে আসে কিনা? আমি যে জায়গাটা দেখি যে দ্য হোল থিং ইজ যে মানুষের যে বিবেকটা, মানুষ যে একেবারে উদাসীন, নিজ ছাড়া পরের কথা, সেইটাকে আমাদেরকে ফিরিয়ে আনতেই হবে। কারণ আমরা ছেলেবেলায় দেখেছি আমাদের, এবং পরিবেশগত ঝুঁকিটা কিন্তু শুধুমাত্র একটা মানুষের না, সবারই, সেটাই বলছি। এবং আমাদের ছেলেবেলায় আমরা দেখেছি যে হ্যাঁ, তখন এত মানুষও ছিল না, কিন্তু মানুষ কিন্তু খুব সচেতন ছিল, একদম আমার মনে আছে নিয়ে গিয়ে নদীর ধারে বা এমন জায়গায় নিয়ে নোংরা ওয়েস্ট ফেলতো যাতে করে কোনো মানুষের ক্ষতি না হয় বা অসুবিধার জায়গাগুলো তৈরি না হয়। আর এই জায়গাটা খুব দরকার, যে কথাটা বলছে যে ওয়েস্টটাকে আমরা রিসোর্সে বা অ্যাসেটে কিভাবে ট্রান্সফার করতে পারি, মানে এইটার যদি একটা উদ্যোগ না হয়। আর আমাদের নতুন প্রজন্মে আমাদের যে ইউথ আছে, আমার মনে হয় এখানে একটা বড় কাজ করা যায়, যে আমাদের যে ইউথরা আছে, যে আমাদের যুব সমাজরা আছে, তাদেরকে উদ্বুদ্ধ করে তাদেরকে কাজে লাগানো। কারণ এইটা একটা তাদের একটা পরিবেশগত না, তাদের নাগরিকের দায়িত্ব, রাষ্ট্রের প্রতি দায়িত্ব।
এই জায়গাটাকে আমার মনে হয় আমার একটুখানি চিন্তায় নতুন করে চিন্তা করা যায় উচিত। জি, ধন্যবাদ আপনাকে। আমি একটু যেতে চাই মোহাম্মদ শামীম আহমেদ। বুয়েট এবং এই বুয়েটের মতো যে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, প্রতিষ্ঠানগুলো রয়েছে, তারা আসলে প্লাস্টিক পণ্যের মান বাড়াতে বা পরিবেশ আরও বেশি পরিবেশ ঘনিষ্ঠ করে তুলতে, আরও বেশি আমরা যেটি বলি যে বায়োডিগ্রেডেবল, সারা বিশ্বের বিভিন্ন জায়গায় সেটি করা হচ্ছে, সেই ধরনের কোনো কিছু চালু কি করতে পারে, বা আপনাদের কোনো পরামর্শ থাকবে? না, বায়োডিগ্রেডেবল তো কিছুটা আছে, হ্যাঁ, কিন্তু আমাদের প্লাস্টিকের কনজাম্পশন যদি আপনি দেখেন, 1950-তে 1.5 মিলিয়ন টনস ছিল র মেটেরিয়াল প্রোডাকশন, আজকে 400 মিলিয়ন টনস, আগামী 20 বছরের ভিতরে ইট উইল 800 মিলিয়ন টনস। তো আপনি যদি বায়োডিগ্রেডেবল মানেটা কি, বায়োডিগ্রেডেবল আগে কিন্তু বাংলাদেশে একটা বায়োডিগ্রেডেবল প্লাস্টিক প্রোডাক্ট ছিল, আপনারা মনে আছে কিনা, কর্ণফুলীতে রেয়ন মিল ছিল, কর্ণফুলীতে রেয়ন মিল ছিল, বাঁশ থেকে প্লাস্টিক তৈরি করতো। তো বাঁশ থেকে প্লাস্টিক, বাঁশের যোগান দিতে পারে নাই বলে সরকার এটা কন্টিনিউ করতে পারে নাই। তো বায়োডিগ্রেডেবল তো এটাই, পাট থেকে করবেন, ধান থেকে করবেন, তুষ থেকে করবেন, বাঁশ থেকে করবেন, তাই না? তো এই যে ন্যাচারাল রিসোর্সটা ওয়াজ ইউটিলাইজিং এত বেশি হচ্ছিল, যার জন্য সিনথেটিক প্লাস্টিক, পেট্রোকেমিক্যাল থেকে প্লাস্টিকটা আসতে বাধ্য হয়েছে। দের ইজ নো আদার রিজন, বিকজ আজকে আপনি যদি আমাদের যে প্লাস্টিক, এটা আপনি 1000 টন, 1200 টন $US পার টন, হ্যাঁ, আপনি ওইটা যদি কিনতে চান, দ্যাট উইল কস্ট ইউ 5000। হ্যাঁ, মানে কস্ট ম্যানেজমেন্টও একটি অফকোর্স ইট ইজ নট ইকোনমিক্যালি ভায়াবল, কিন্তু ইন সাম কেসেস আপনাকে ইউজ করতেই হবে। এবং আমরা দেখেছি যে বায়োডিগ্রেডেবল যেগুলো বলি সারা বিশ্বে, সেগুলো নানা পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে যে খুব বেশি মাটির সাথে মেশে না। সেক্ষেত্রে আপনাদের এগেইন ইট ডিপেন্ডস অন দ্য লেভেল, কি লেভেল। আপনি যদি মানে দেখেন, জাপান কিছু দেখেন, দেখবেন কিছু ফুড রেপিং আছে প্লাস্টিক দিয়ে, অ্যান্ড দ্যাট ইজ রিয়েলি বায়োডিগ্রেডেবল, কারণ ওই ফুড ওইটা শুদ্ধ সে খেতে পারে, হ্যাঁ। মানে বাঁশ অথবা ধানের তুষ থেকে যদি কোনো প্লাস্টিক হয়, তো ডেফিনেটলি আপনি আবার একটা ফুড প্যাকেজিংয়ের সাথে এটা দিয়ে আপনি কনজিউম করতে পারবেন। তাদের সিস্টেমে কালচারে এটা আসছে আর কি। তো আমি যে কথাটা বলতে চাই যে সেটা হলো যে আমরা যত মডার্ন হচ্ছে, আমরা যত রিসোর্স ইউটিলাইজ করছি, আমাদের উনি বলছিলেন বিহেভিয়ার আগে ছিল লাইনার ইকোনমি, হ্যাঁ, আপনি এই জিনিসটা কিনতেন, দেন আপনি কনজিউম করে ফেলে দিতেন, হ্যাঁ। আমরা এখন চাচ্ছি সার্কুলার ইকোনমি, যে আপনি এইটা ফেলে দিবেন, এটাকে আবার রিসোর্স করে আমরা যেন ইউজ করতে পারি। তো প্লাস্টিকে আমরা বিভিন্ন সার্কুলার ইকোনমির অনেকগুলা মানে কনসেপ্ট আমরা দিয়েছি, আলোচনা করেছি বিভিন্ন জায়গায় সেমিনারে। তো আমরা চাচ্ছি সেগুলো ইমপ্লিমেন্ট হোক। এই ব্যাপারটাই আমি আরো বিস্তারিত শুনবো একটা বিরতি থেকে ফিরে এসে। তিনজনই থাকুন আমার সাথে। মোহাম্মদ শামীম আহমেদ, আপনার কথাটি আমি পুরোটা শুনতে চাই, যে আপনারা কিছু সুপারিশের কথা বলছিলেন, কিছু পরিকল্পনার কথা বলছিলেন। আমরা প্রথম যে কথাটা বলতে চাই সেটা হলো উই ওয়ান্ট টু ইমপ্লিমেন্ট সার্কুলার ইকোনমি কনসেপ্ট। আমরা একটা সেমিনারে মাননীয় শিল্পমন্ত্রী মহোদয়কে বলেছিলাম যে স্যার, আপনি আপনার মিনিস্ট্রিতে ছোটো আকারে হইলেও একটা সার্কুলার ইকোনমি সেল বলেন। এই যে আমরা আলোচনা করছি, এরকম সেমিনার সব জায়গাতে অনেক ধরনের বিজ্ঞ বক্তব্য আসছে, কিন্তু সেগুলো কম্পিটিশন করে যদি পলিসিতে আনা যায়, পার্লামেন্টারিয়ানরা আছে, ওনাদের যদি আমরা অবগত করতে পারি, তাইলে একটা হবে। অনেক দেশে কিন্তু সার্কুলার ইকোনমি মিনিস্ট্রিও আছে, হ্যাঁ। তো আমি প্রথম যেটা বলতে চাই, সার্কুলার ইকোনমি কনসেপ্টটাকে সরকারিভাবে গ্রহণ করবে এবং এটা বাস্তবায়নের জন্য একটা ছোটো আকারে হোক যে কোনো মিনিস্ট্রিতে এটা চালু করবে। এটা হলো নাম্বার ওয়ান। নাম্বার সেকেন্ড কথা হলো প্লাস্টিক, অ্যাজ ফার এজ প্লাস্টিক ইজ কনসার্ন, অথবা প্লাস্টিকের মতো যারা আপনার ওয়েস্ট নিয়ে কাজ করেন, সেই সব থেকে সব ধরনের ট্যাক্স আমি বারবার বলছি উইথড্র করতে হবে, এদেরকে ইনসেন্টিভ দিতে হবে। কারণ আপনি বুঝতে হবে যারা এই কাজ করেন তারা কিন্তু একটা নোংরা জিনিস নিয়ে কাজ করছেন, এবং ইট ইজ ফর দ্য সোশ্যাল বেনিফিট, ওনার বেনিফিট একা না, ব্যক্তিগত সোশ্যাল বেনিফিটের জন্য কাজ করছেন। দিস টু বি হ্যাজ এ সোশ্যাল বিজনেস হিসেবে দেখতে হবে এটাকে, যারা এই ধরনের রিসাইক্লিং করছেন, এবং তাদেরকে বেনিফিট দিতে হবে। আমরা কয়েক বছর ফাইট করে এই রিসাইক্লিং ইন্ডাস্ট্রির উপর থেকে ভিএটিটা উইথড্র করতে পেরেছি, বাট ব্যাকওয়ার্ডতে রয়ে গেছে অনেক ট্যাক্স। আমরা সেগুলো পুরোটা উইথড্র চাই, অ্যান্ড ইনসেন্টিভ চাই ফর দ্য রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ। এটা হলো আমার মনে হয় এটা হলে আপনারা অনেক আমরা সাশ্রয়ী হতে পারবো এবং পরিবেশকে আরও সুন্দর করতে পারবো। জি, থ্যাংক ইউ। জি, আরমাদত, তো আপনার কাছে আসতে চাই, যেটি হচ্ছে যে ঢাকা কুলিং প্রকল্প থেকে কিছু সুপারিশ করা হয়েছে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য, নগর এবং নগরের আশপাশের, যেটি বলা হচ্ছে যে পয় নিষ্কাশন এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, এটি একটি তাদের দাবি, এবং হচ্ছে যে এই জন্য তারা একটি 4R নামে কর্মসূচিও বাস্তবায়ন করতে চায়, এবং বাজেট বরাদ্দ, এবং যেটি আমরা শুরু থেকে বলছিলাম যে জবাবদিহি প্রশাসনে, এই বিষয়গুলোকে কি আসলে সরকার মানে একদম
আমি যদি বলি যে আরো বেশি আন্তরিকভাবে দেখছে কিনা বা দেখবে কিনা, এবং আরেকটি ছোট্ট বিষয় যে এনভায়রনমেন্টাল কোনো ধরনের ককাস তৈরি করা যায় কিনা। আসলে এটা খুবই গুরুত্বপূর্ণ। আমার কাছে যেটা মনে হয়, যেটা কথাটা বলছেন, যে যখন এটাকে আমরা ইন্ডাস্ট্রি বা ইকোনমিতে কনভার্ট করতে পারবো, আমাদের এখানে কি হবে, তাহলে আমাদের জব অপরচুনিটি, জব ক্রিয়েশন, ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট, এই জায়গাগুলো একটা বড় আকারে দাঁড়িয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে এই ইস্যুটাকে আরও সামনে নিয়ে এসে, বিশেষ করে যেটাকে আমরা বলছি সার্কুলার ইকোনমি, যে কথা কনসেপ্ট আপনি বললেন, আই থিঙ্ক দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এবং এই রিনিউয়েবল আমরা ইন্ডাস্ট্রি যেটা বলছি, যেটা এখান থেকে রিনিউয়েবল এনার্জি আসছে, ইন্ডাস্ট্রি আসছে, সেই ক্ষেত্রে আমার মনে হয় সরকারের সাথে আমাদের আরও একটু যারা আছেন, যারা এই লাইনে এক্সপার্ট আছেন, সরকার তো প্রজেক্ট নিচ্ছেন, দেখছেন, আন্তরিকতার কোনো অভাব নেই। বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী একেবারে সর্বতভাবে এই ক্লাইমেটের উপরে, যে পৃথিবী জুড়ে উনি এই জায়গাটাকে বলছেন যে মানুষকে কিভাবে ক্লাইমেটের, এবং সেই ক্ষেত্রে বর্জ্য ব্যবস্থাপনা একটি বড় একটা সেক্টর। তো সেইখানে আমার মনে হয় যে এটা পরিষ্কার, এটা পার্লামেন্টে তুলে আসা উচিত। এবং আমাদের এখন অত্যন্ত যোগ্য মন্ত্রী আছে, আমাদের জনাব সাবের হোসেন চৌধুরী, যিনি এই ইস্যু নিয়েও অত্যন্ত সোচ্চার, দীর্ঘদিন ধরে কাজ করছেন এবং মিনিস্ট্রিটাকে উনি শক্ত করে নিয়ে আসছেন। এবং আমার মনে হয় ডেফিনেটলি যদি একটা ককাস থাকে, ককাসটা নিয়ে তাহলে এটা আওয়াজটা আসে। আর এখানে তাহলে ককাস হলে এই জায়গাটাকে আমরা, ওই যে লগুলো আছে, বিলসগুলো আছে, ইস্যুগুলো আছে, যে ইস্যুগুলোকে আমরা আরও সামনে, শুধু না, এটাকে কার্যকরী করা সম্ভব। আর আমি যেটা বারবার মনে করছি যে আসলে এটাকে কিভাবে কনভার্ট করা যায় টু আপনার ইকোনমিক অ্যাসেট, মানে যার এটা প্রচণ্ড সম্ভাবনা আছে, সেটাই হলেই আমাদের নতুন প্রজন্ম, আমরা ইউথ, যে জায়গাটা আমরা সকলের ইউথদেরকে নিয়ে যে দুশ্চিন্তায় আছি, তাদের একটা ইকোনমিক বেস এবং সেই জায়গাটা সাস্টেনেবল করা খুবই সম্ভব। এবং স্মার্ট এবং টেকসই নগরায়নের জন্য বোধহয় প্রান্তিক জনগোষ্ঠীর যেই সুপারিশগুলো, তাদের বর্জ্য ব্যবস্থাপনার এগুলো নিশ্চিত করা। জি, ইঞ্জিনিয়ার আব্দুল সোবহান, আপনার কাছে যেতে চাই। আপনি কিছু সমাধানের কথা বলতে চেয়েছিলেন, সেগুলোই শুনতে চাই একটু। আমি খুব একদম বুলেট আকারে বলতে চাই। প্রথমে হলো যে আমরা যেটা বর্জ্য বলছি, এটা কিন্তু কাঁচামাল হতে পারে। কাঁচামালের বর্জ্যকে আমি সম্পদের জন্য রূপান্তর করতে, এটা আমার একটা কাঁচামাল। এই জায়গায় দুইটা দিক দেখতে হবে। একটা হচ্ছে আমার গৃহস্থালী বর্জ্য, পাশাপাশি আমাদের যে আড়তে যে বর্জ্য হয়, এটা থেকে আমি জৈব সার তৈরি করতে পারি। আর বাকিটা থেকে আমি হয়তো রিসাইকেল করতে পারি, রিইউজ করতে পারি। বাকি যেটা থাকবে সেটাকে আমি এনার্জিতে রূপান্তর করি, যেটা উনি জাপানের উদাহরণ দিলেন, পৃথিবীর অনেক দেশে আছে। এটা হলো একটা দিক। দ্বিতীয় হচ্ছে যে আমরা পাইলট প্রজেক্ট, আমি বহুবার বলছি, সিটি কর্পোরেশনের চিন্তা করা উচিত। ধানমন্ডি এলাকায় দুইটা গাড়ি বা দুইটা ট্রাক পাশাপাশি চলতে পারে প্রত্যেকটা রাস্তায়। তাহলে আপনি ওই যে বললাম, প্রত্যেকটা বাড়িতে প্রতি ফ্ল্যাট থেকে কালেকশন করে তার মানে ফ্রন্ট ডোরে নিয়ে আসে। তাহলে আপনি যদি একটা নির্দিষ্ট টাইম করে দেন, রাত 8টার সময় এই রোডে গাড়ি আসবে, রাত 8টায় একবারই ট্রাকে উঠে যাবে, আর আপনার কোনো ইয়ে লাগবে না, আমার ওই যে কি বলে মিডল ম্যান আর দরকার হবে না কেউ। এটা কিন্তু প্র্যাকটিস করার জন্য পৃথিবীর সব দেশে চলে। এখানেও বলে দিবে 8টার মধ্যে আসতে হবে এই বাড়িটা, যদি রাত 8টার মধ্যে সে না দেয় তাহলে ফেল করলো সে ওই দিনের জন্য, তাহলে তার তত্ত্বাবধানে থাকতে হবে, তার বাড়িতেই, সে আর বাইরে আনতে হবে। আবারও সেই জবাবদিহির প্রশ্ন, হ্যাঁ, তার তত্ত্বাবধানে থাকবে। এটা আমার মনে হয় ইট ইজ দ্যাট মানে হাইলি টাইম এখন এই সময় আসছে একটা পাইলট করার, যেহেতু ধানমন্ডি এলাকায় সেই সুবিধাটা আছে, যেহেতু যানবাহন চলাচলের সুবিধাটা আমি মিন করতে চাইছি, যেন ট্রাক ঠিক মতো চলতে পারে। এবার আসি আমি আপনার বর্জ্য সংগ্রহের ক্ষেত্রে, যে আমাদের দেশে এখনও বিশেষ করে ঢাকা শহরে যারা মোটামুটি উচ্চ মধ্যবিত্ত সেই সব এলাকায় বর্জ্য কিন্তু মোটামুটি দৈনন্দিন সংগ্রহ হয়, কিন্তু আমাদের নিম্নায়ন মানুষ যেখানে থাকে সেখানে বর্জ্য সংগ্রহ হয় না। কিন্তু তারাও কিন্তু একইভাবে, যারা ওই যে বললেন ঠিকাদার, তাদের কিন্তু টাকা দিচ্ছে, কিন্তু তাদের বর্জ্যটা ঠিকমতো সংগ্রহ করা হয় না। এটা না করার ফলে দ্বিতীয় হচ্ছে, আপনি একটু পয়ের কথা আসছেন, পয় বর্জ্য আসলো, সেখানে তাদের আসলে দুর্ভোগ। সকালবেলা সবাইকে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হয়, কখন সে তার মানে প্রাতকর্ম সম্পন্ন করবে। এই বিষয়গুলো আমাদের নজর দেওয়া দরকার। বর্জ্য যেন সেখানেও নিয়মিত সংগ্রহ করা হয় এবং সেখানে তাদের এই মানে বর্জ্য ব্যবস্থাপনার, বিশেষ করে পয় বর্জ্যের দিকে যেন গুরুত্ব দেওয়া হয়।
এখন যেটা গুরুত্বপূর্ণ হলো, আপনি একটু আগে আসছে একটু বাজেটের কথা আসছিলাম, এটা না বললে না। বাংলাদেশে বাজেট অনেক বড় আকার, হয়তো কোনো কোনো মন্ত্রণালয়, আমি নিজেও কিন্তু বাজেটের পরে আমার বক্তব্যে বলছি যে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের বাজেট অপ্রতুল, আরও অনেকগুলি কারণ দেখে আমি বলছি। তারপর আমি একটু বলতে চাই, যেহেতু এটা হয়ে গেছে, হয়তো এখনো 30 তারিখ পর্যন্ত সময় আছে, আমাদের দাবি থাকবে বাজেট বৃদ্ধি করা চাই, কিন্তু পাশাপাশি যেটা বরাদ্দ হয় সেটা যেন আমরা ঠিকমতো খরচ করি, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেটা কিন্তু আমরা মনে হয় যে অনেক ক্ষেত্রে সেই ব্যবস্থাপনার দিকে আমরা ফিরে আসলাম, সেই জায়গাটা সঠিক ব্যবস্থাপনা, জবাবদিহিতা, এই জায়গাটা আমাদের করতে হবে। আর যেই জায়গাটা আমি গুরুত্বপূর্ণ মনে করি যে বর্জ্য ব্যবস্থাপনা, শুধু ঢাকা শহর নিয়ে কথা বলতেছি, সারা দেশে ভয়াবহ চিত্র। অন্যান্য শহরগুলো, বিভাগীয় শহর, জেলা শহর, আপনি যে কোনো হাইওয়ে দিয়ে যাবেন, রাস্তার পাশে দেখবেন যে আপনি স্তূপ, দুর্গন্ধে যাওয়া যায় না। প্রতিটা হাইওয়েতেই পাশে দিয়ে গেলে প্রত্যেকটা জেলা শহরের বর্জ্য, উপজেলা শহরের বর্জ্য, পৌরশহর বর্জ্য আমরা কিন্তু যেখানে সেখানে ফেলে দিচ্ছি। তো এটাকে একটা বড় ধরনের পরিকল্পনা আনতে হবে। ঢাকা শহর সহ সারা দেশের বর্জ্যটা আমরা কীভাবে ব্যবস্থাপনা করব, এটার মূল দায়িত্ব কিন্তু হচ্ছে পরিবেশ ও বন মন্ত্রণালয়, মূল দায়িত্ব হচ্ছে স্থানীয় সরকার মন্ত্রণালয়, কিন্তু স্থানীয় সরকার মন্ত্রণালয়, কিন্তু পরিবেশ মন্ত্রণালয় হচ্ছে আমব্রেলা মিনিস্ট্রি, সে সবাই উপরে কিন্তু নজরদারি করতে পারে। সেই জায়গায় পরিবেশ সংরক্ষণ আইন অত্যন্ত শক্তিশালী একটা আইন। আমি আজকের ইয়েতে বলবো যে পরিবেশ মন্ত্রণালয় এবং পরিবেশ অধিদপ্তর, আইন তো আর মন্ত্রণালয় প্রয়োগ করে না, করে পরিবেশ অধিদপ্তর, তারা যেন তাদের আইনটা কারোর দিকে না তাকায় যেন প্রয়োগ করে, দলমত নির্বিশেষে, কারো প্রভাব প্রতিপত্তি, উনি কত বড় কর্মকর্তা, কত প্রভাবশালী, এর দিকে না তাকায় যেন তারা একটা মানে আন্তরিকতা, স্বচ্ছ এই আইনটা প্রয়োগ করে, তাহলে কিন্তু আমাদের পরিবর্তন আসবে। আর শেষ কথা বলে আমি শেষ করি যে নাগরিকদের বিরাট দায়িত্ব। আসুন আমরা সবাই, আমরা যেখানে সেখানে বর্জ্যটা ফেলি না, আমরা সচেতন হই। একই ব্যক্তি বিদেশে গেলে একই কাজ করেন, দেশে আসলে তিনি গাড়িতে মানে কলা খেয়ে গাড়ির ছোকরাটা জানলা খুলে ফেলে দিচ্ছেন। এই মনোমানসিকতা আমাদের নিশ্চয়ই, আমরাও তাই চাই। অসংখ্য ধন্যবাদ ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুস সোবহান, আরমাদত্ত এমপি এবং মোহাম্মদ শামীম আহমেদ, তিনজনকে আমাদের সাথে আজকে যুক্ত হয়ে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। ইউএসএআইডির অর্থায়নে কাউন্টারপার্ট ইন্টারন্যাশনালের কারিগরি সহায়তায় ডিএসকে বার্ষিক কাপ ও ইনসাইটসের ঢাকা কলিং প্রকল্পের আওতায় ডিবিসি নিউজের বিশেষ আয়োজন টেকসই নগরায়নে। এই ছিল আজকের আয়োজনে। সঙ্গে থাকুন, সুস্থ থাকুন।